ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। অতর্কিত কিন্তু সময়োপযোগী এই লকডাউনের ঘোষণায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা একটু বিস্মিত। কারণ অতীতে মুখ্যমন্ত্রী লকডাউন নিয়ে তার মতামত জানিয়েছিলেন, তার পুনরাবৃত্তি করবার কোনো প্রয়োজন নেই। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে শেষ পদক্ষেপ লকডাউন। ইতিমধ্যেই ভারতবর্ষের বিভিন্ন রাজ্য লকডাউনের পথে হেঁটেছে। করোনা প্রতিরোধে এবং সংক্রমণ কমাতে আমাদের রাজ্যও লকডাউনে গেছেন। আমরা এই লকডাউনকে স্বাগত জানাচ্ছি, কিন্তু একই সঙ্গে আমরা বিস্মিত এই কারণেই যে এই মুহূর্তে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টিতে ভোট দেবার অপরাধে কিংবা শুধুমাত্র তৃণমূলকে ভোট দেবার পরেও একটি বিশেষ সম্প্রদায়ের হবার কারণে আজকে লক্ষাধিক মানুষ এখন পর্যন্ত ঘর ছাড়া আছেন। এই লকডাউন যদি কয়েকদিন আগে ঘোষণা করা হতো, আমার মনে হয় এই বল্গাহীন সন্ত্রাসকে, এই একতরফা আক্রমণকে এবং নির্মম হত্যাকাণ্ড থেকে মানুষকে কিছুটা বিরত রাখা যেত। কিন্তু বিশেষ প্রয়োজনে হয়তো এই বিশেষ দিনে লকডাউনের ঘোষণা হলো। এখনো পর্যন্ত রাজ্যে 383টি শিবিরে আমাদের হাজার হাজার কর্মীরা আছেন, নারী পুরুষ শিশু সমেত আছেন। পশ্চিমবঙ্গের বহু গ্রাম এখনো পর্যন্ত পুরুষ শূন্য, সেখানে নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। রাজ্যের বহু দোকান আমাদের কর্মী সমর্থকদের ভেঙে দেওয়া হয়েছে, তা খুলতে দেওয়া হচ্ছে। বহু মানুষ এখন এলাকায় ঢুকতে পারছেন না। পরিবারের একজনই আয় করেন, দিন আনা দিন খাওয়া মানুষের সম্পূর্ণ খাবার অধিকারটুকু পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। রেশন দোকানে বসে থাকছে কিছু মানুষ। বিজেপিকে ভোট দিয়েছেন বা বিজেপি কর্মীর পরিবারের কেউ রেশন নিতে পারবেন না। দুর্ভাগ্যবশত আমাদের সংবাদ মাধ্যমে হয়তো জেনেও এবং তাদের কাছে ফুটেজ থাকা সত্ত্বেও কোনো এক অজ্ঞাত কারণে সেগুলি পরিবেশিত হচ্ছে না। আমরা অত্যন্ত বিনম্রতার সঙ্গে তাদের কাছে আবেদন জানাচ্ছি যেগুলো মানুষের সামনে তুলে ধরুন। এই লক্ষাধিক মানুষ যারা এখনো বাড়ি ফিরতে পারেননি, যে মানুষের পরিবার লোক খুন হয়ে গেছে, যারা আতঙ্কিত, চিকিৎসা করাতে পারছেন না, ডায়ালিসিস পেশেন্টকে যে গাড়ি করে নিয়ে যায় তার ছেলে ঘর ছাড়ার কারণে বিজেপি করবার অপরাধে আজকে সেই ডায়ালিসিস করবার জন্য বৃদ্ধা মাকে, যিনি প্রায় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন, তার সেই গাড়িকে বন্ধ করে দেওয়া হচ্ছে। আজকে সেই মহিলাকেও বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে। গতকাল আমাদের এই নিয়ে 24 জন খুন হলেন নির্বাচনোত্তর সংঘর্ষে, আক্রমণে। মনোজ জয়সওয়াল, তিনি 15 দিন আগে নলহাটি বিধানসভা কেন্দ্রে ভোটের 15 দিন আগে আমাদের দলে যোগদান করেছিলেন। তাই বিজেপিতে যোগদান করবার অপরাধে তাকে নলহাটিতে গতকাল নৃশংসভাবে খুন করা হয়েছে। আমাদের পার্টির পশ্চিমবঙ্গের সহসভাপতি এবং বাঁকুড়া জেলা থেকে নির্বাচিত সাংসদ ডাক্তার সুভাষ সরকারের উপর আক্রমণ হয়েছে, তার গাড়ি ভাঙচুর হয়েছে। অপরাধ কি? সুভাষ সরকার কোনো হিংস্র রাজনৈতিক ব্যক্তিত্ব নন। সুভাষ সরকার একজন চিকিৎসক, লব্ধপ্রতিষ্ঠ ওই জেলার চিকিৎসক। বাঁকুড়ার মানুষ তাকে ব্যাপক ভোটের ব্যবধানে গত লোকসভা নির্বাচনে জয়ী করেছিলেন। বাঁকুড়া সদর কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন, ছাতনায় বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন, উদয় বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন। ওই অঞ্চলে সুভাষ সরকারের নেতৃত্বে সামগ্রিকভাবে বিজেপির ভোটের উপস্থিতি ভালো হয়েছে। তার কারণে আজকে সাংসদকে আক্রমণ করা হলো। যে রাজ্যে একজন সাংসদের নিরাপত্তা নেই, যে রাজ্যে রাজ্যপালকে
কালো পতাকা দেখিয়ে সংবিধানের মূল ভিত্তিকে ভেঙে দেওয়ার চেষ্টা হয়, যে রাজ্যে প্রতিনিয়ত সাংবাদিক বৈঠক করে লাগাতার রাজ্যপালকে আক্রমণ করা হয়, যে রাজ্যে নির্বাচনোত্তর পরিস্থিতিতে বিরোধী রাজনৈতিক দল করবার অপরাধে 24 জন বিজেপি কর্মীকে খুন হতে হয়, আজকে তারপরেও শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিজেপি নেতারা বেরোতে পারছেন না, তারা কোনো জায়গায় পৌঁছতে পারছেন না জনরোষের শিকার হবার কারণে। তারা জনরোষের শিকার হতে পারেন এই ভয়ে বিজেপি নেতা কর্মীরা রাস্তায় বেরোচ্ছেন না, রাজ্যপালকে সামনে নামিয়ে দিয়ে এখানে বিরোধী রাজনীতি চলেছে। আজকে এ রাজ্যের 2,28,00,000 বেশি মানুষ আমাদের ভোট দিয়েছেন, আমাদের উপর আস্থা রেখেছেন। যে রাজনৈতিক দল প্রান্তিক ছিল, আমরা 80-র দশক থেকে জন্মলগ্ন থেকে শুনে আসছি যে রামকৃষ্ণের যত মত তত পথের দেশে কোনোদিন বিজেপির কোনো ভবিষ্যৎ নেই। সামান্যতম রাজনৈতিক বিরোধিতা যারা সহ্য করতে পারেন না, সামান্যতম রাজনৈতিক সমালোচনা যারা গ্রহণ করতে পারেন না, আমার মনে হয় ভারতবর্ষে এরকম অসহিষ্ণু দল এবং অসহিষ্ণু সরকার কোথাও নেই। আমরা বিহারের নির্বাচন দেখলাম, আসামের নির্বাচন দেখলাম, তামিলনাড়ুর নির্বাচন দেখলাম, নির্বাচনী সংঘর্ষের কোনো ঘটনা নেই, রক্তপাতের কোনো ঘটনা নেই। কিন্তু ধারাবাহিকভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলে আসা হচ্ছে বিজেপি হিংসার প্ররোচনা দিচ্ছে। আমাদের একটার পর একটা গ্রাম পুরুষ শূন্য হয়ে গেছে, সেখানে আমরা পৌঁছতে পারছি না। আর এই লকডাউন যখন করা হলো, আমাদের লক্ষাধিক মানুষ বাইরে আছেন। আমাদের যারা নেতারা আছেন, পার্টির সংগঠকরা আছেন, তারা বিভিন্ন জায়গায় গিয়ে এই রিলিফ ক্যাম্পগুলোতে তারা সাহায্য করবার চেষ্টা করছেন, মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছেন। এই লকডাউন করবার আগে সমান্তরালভাবে যদি রাজ্য সরকার ব্যবস্থা নিত যে ঘর ছাড়াদের তারা ঘরে ফেরাবেন, যে প্রান্তিক মানুষগুলো পরিবারের একজনের আয়ের উপর নির্ভরশীল, তাদের ক্ষুধার তাড়না থেকে তাদের একটু দূরে সরিয়ে রাখবেন, এরা যদি সেই ব্যবস্থা নিত যে আমাদের এখানে যে মানুষগুলো ঘর ছাড়া আছেন এবং সংঘবদ্ধভাবে যাদের উপর আক্রমণ করা হচ্ছে, একটু তাদের টিকাকরণের ব্যবস্থা করবেন, কিংবা তাদের প্রয়োজনীয় স্বাস্থ্যক্ষেত্রে সাহায্য দেবেন, তাহলে এই সরকারের এটা যুগোপযোগী মনে হতো, কি সময়োপযোগী মনে হতো। এই লকডাউন কতটা রাজনৈতিক এবং কতটা মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে করা হয়েছে, বিশেষ করে সময় এবং দিন, তা হয়তো ভবিষ্যৎ প্রজন্ম সেটা নিয়ে আলোচনা করবে, কিছুদিন পরে সেটা মানুষ বুঝতে পারবে। কিন্তু তারপরেও এই লকডাউনকে আমরা স্বাগত জানাচ্ছি। একটা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে পশ্চিমবঙ্গ বিধানসভার ভিতরে এবং বাইরে করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই অতিমারীকে হারাতে, মানুষকে জেতাতে বিজেপি বদ্ধপরিকর এবং রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের সমন্বয় নিয়ে সর্বপ্রকার সহযোগিতা আমরা করব। কিন্তু আবার আমরা মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যে তিনি তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন। এই তৃতীয়বারের জন্য নির্বাচিত হবার পরে আমরা তার থেকে এবং তার সরকারের থেকে একটা মানবিক মুখ আশা করি। এই দরিদ্র অসহায় মানুষগুলো খোলা আকাশের নিচে ভীত সন্ত্রস্ত হয়ে সদ্যজাত শিশুকে নিয়ে তাকে রাত কাটাতে হচ্ছে, এরকম পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। সীমান্তবর্তী বিভিন্ন জেলায় সন্ত্রাস অব্যাহত, শুধুমাত্র বিজেপি করবার অপরাধে। শুধু এক পক্ষের কথা নয়, যারা বিভাজনের রাজনীতির কথা বলেন তাদের মনে রাখা উচিত যে সমস্ত গ্রামের সংখ্যালঘুরা, সংখ্যায় অবশ্যই কম, অস্বীকার করবার কোনো রাস্তা নেই, যারা বিজেপিকে সমর্থন করেছেন বা বিজেপির নেতৃত্ব দিয়েছেন, বিজেপিকে ভোট দিয়েছেন, তারাও আজকে গ্রাম ছাড়া। মালঞ্চয় সংখ্যালঘু গ্রাম একটি অঞ্চলে বিজেপিকে সমর্থন করবার অপরাধে আজকেও তারা বাড়ি ফিরতে পারেননি। বহু প্রচেষ্টা করেও পুলিশ, স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পরেও 2 জন বাড়ি ফিরেছিলেন, তারা হিংস্র আক্রমণের শিকার হয়েছেন। শুধু বাদ বিজেপি নয়, ভাঙড় এবং পূর্ব ক্যানিং পূর্বের আজকে আইএসএফও তারাও অভিযোগ করছে, যারা নেমেছিলেন ভাইজানের হয়ে, যারা নেমেছিলেন তাদেরও হাজার হাজার ঘর বাড়ি তারা বলছেন ভেঙে দেওয়া হয়েছে, তারাও ঘর ছাড়া। সেখানে তাদের নেতৃবৃন্দও আজকে নিজস্ব নির্বাচনী কেন্দ্রে বা যেখান থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সেখানে ঢুকতে পারছেন না। আমাদের পার্টিরই সংখ্যালঘু মোর্চার সহসভাপতি শামসুর রহমান মোল্লা, জাঙ্গিপুরে তার বাড়ি সম্পূর্ণ তছনছ করে ফেলা হয়েছে।
সন্দেশখালী ব্লক 2 লাগাতার, যেখানে বিজেপির একসময় পঞ্চায়েত প্রধান ছিলেন, সেই পঞ্চায়েত প্রধান একজন মহিলা, তিনি আক্রান্ত হয়েছেন। বারবার পুলিশকে বলা সত্ত্বেও, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা সত্ত্বেও, স্থানীয় পুলিশ আধিকারিককে বলা সত্ত্বেও ঘোষণা করে দেওয়া হচ্ছে যে আগামী দিন সকাল 10টায় তোমার পুকুর লুট হবে। যে অতীতে ডাকাতদের গল্প শোনা গেছিল, পুলিশকে জানানোর পরেও ঠিক সেই সময় তার পুকুর লুট হচ্ছে। আজকে গোটা উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের একাংশের মানুষ এবং সেখানকার অর্থনীতি কার্যত এই মৎস্য চাষের উপর নির্ভরশীল। আজকে ভেড়ির পর ভেড়ি যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিয়েছেন, এমনকি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন কিংবা অন্য সম্প্রদায়, আজকে ঘিরে ফেলে তাদের ভেড়ি লুট চলেছে। পানের বরজ তছনছ করে দেওয়া হয়েছে। ছোট ছোট কারখানা বিভিন্ন জায়গায়, সেগুলোকে ভেঙে ফেলা হচ্ছে। শুধুমাত্র আক্রমণের শিকার ব্যক্তি নয়, আক্রমণের শিকার বিজেপি কর্মীরা নয়, আক্রমণের শিকার হচ্ছে তাদের জীবিকা। মানুষের জীবন এবং জীবিকা লুট করছে। 24 জন আমাদের কর্মী খুন হয়েছেন, কিন্তু তারপরেও আমরা গণতান্ত্রিক পরিসরে এই সরকারের কাছ থেকে আমরা চেষ্টা করছি, কিন্তু দীর্ঘদিন এই আক্রমণ চলবে না। আজকে পশ্চিমবঙ্গের মানুষ এই ভোট পরবর্তী যে হিংসা দেখলেন, ভোট দেওয়ার অপরাধে যেভাবে তাদের বাড়ি ফেরার জন্য নতুন জিনিস ধার্য করা হয়েছে, জরিমানা। বাম আমলে আমরা জরিমানা দেখেছি, কিন্তু সেই জরিমানা ছিল কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ, একটু সম্পন্ন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ। হতদরিদ্র মানুষ যারা আমফানের টাকা পেয়েছেন, সেই টাকাটা ফেরত দিয়ে বাড়ি ঢুকতে হবে। আমফানের সাহায্য পেয়েছেন 15,000 টাকা, 15,000 টাকা ফেরত দিতে পারলে তবেই সে বাড়ি ঢুকতে পারবে। এই পরিস্থিতি কিন্তু অতীতে কোনোদিন তৈরি হয়নি। যারা সিপিআইএমের 34 বছরের একটা মৃত সময়কে কাটাছাড়া করে 2011 থেকে 2016 সাল পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, আজকে সিপিআইএমের 34 বছরের অত্যাচার আজকে সম্পূর্ণভাবে তারা এই 5 বছরে এবং তারপরে জেতার পরে তাদের আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ভুলিয়ে দিলেন। যেভাবে এই আক্রমণকে সমর্থন করা হচ্ছে, যেভাবে বর্ষিয়ার নেতারা ক্যামেরার সামনে বসে বলছেন যে মুখ্যমন্ত্রী সোয়ারিং করার আগে পর্যন্ত যে সময়টুকু ছিল, সেই সময়টুকু নির্বাচন কমিশন এর অধীনে পুলিশ ছিল, এটা কোথায়, কোন অবস্থায় এই নতুন তথ্য তারা আবিষ্কার করলেন? নির্বাচনের কমিশনের কাজ হচ্ছে নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করা। পুলিশ আগের দিন রাত্রে যে আচরণ করেছিলেন, নির্বাচনে ফল বেরোনোর পর তার আচরণের পরিস্থিতি বদলে গেল। নতুন আক্রমণের পদ্ধতি হচ্ছে যারা বুথে বসেছিলেন বেছে বেছে তাদের আক্রমণ, বিজেপির বুথ এজেন্ট, বুথে পোলিং এজেন্টদের উপরে আক্রমণ, যে অঞ্চলে বিজেপি লিড পেয়েছে, যে বুথে বিজেপি লিড পেয়েছে সেই বুথে ব্যাপক আক্রমণ। এই হিংসার বিরুদ্ধে আজকে পশ্চিমবঙ্গের মানুষকে সংঘবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে। আমাদের রাজ্যে বিভিন্ন সময়ে ভারতবর্ষের বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা নিয়ে যারা দিনের পর দিন সান্ধ্যকালীন টিভির আলোচনায় অংশগ্রহণ করেন, যারা বিনা আমন্ত্রণে এখানে থেকে সোজা দিল্লি চলে গিয়ে সেখানে ভারত বিরোধী যেখানে স্লোগান হচ্ছে সেখানেও বসে পড়েন মানবতার দাবিতে, মানবাধিকারকে সুরক্ষিত রাখবার জন্য। আজকে এই নিরপরাধ নিরীহ মানুষের গ্রাম যখন লুট হচ্ছে, তাদের জীবন জীবিকা লুট হচ্ছে, পশ্চিমবঙ্গের তথাকথিত প্রগতিশীল সুশীল সমাজ আজকে কিন্তু তাদের মধ্যে কোনো প্রতিবাদ শোনা যায়নি। বিভিন্ন সময়ে আমরা যারা পশ্চিমবঙ্গের আবহে বড় হয়েছি, আমরা যারা পশ্চিমবঙ্গে বিভিন্ন সময় প্রগতিশীলদের নাটক, থিয়েটার, টিভি সিরিয়াল দেখেছি, কোনো দাঙ্গা হয়ে গেলে তারপরে একটা তালিকা যোগ করবার মতো, বিবেকের বাণী দেওয়ার মতো একজন বলে যেতেন যে এই দাঙ্গায় কতজন মারা গেছেন, যাদের মধ্যে বড়লোক কত মারা গেছেন এবং গরিব কত মারা গেছেন, তার একটা তালিকা প্রকাশ করা প্রয়োজন আছে। আজকে এই রাজ্যে যারা মারা যাচ্ছেন তারা প্রান্তিক মানুষ, এই রাজ্যে যারা মারা যাচ্ছেন তারা তফসিলি সম্প্রদায়ের মানুষ, এই রাজ্যে জাতপাত না থাকলেও যারা মারা যাচ্ছেন তারা দলিত মানুষ, এই রাজ্যে সংখ্যালঘুরা গত 10 বছরে ব্যাপকভাবে প্রাণ হারিয়েছেন, সবচেয়ে বেশি তাদের বাড়িতে আগুন জ্বলেছে, সবচেয়ে ফসল লুট হয়েছে। দরিদ্র মানুষের সামান্যতম সম্বল তার ধানের গোলায় আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, ফসল নষ্ট করে দেওয়া হচ্ছে, পুকুরের মাছ নষ্ট করে দেওয়া হচ্ছে। এই যে বর্বরচিত আচরণ, এই যে নির্বাচনের নামে, রাজনীতির নামে যে একতরফা আক্রমণ চলেছে,
আমরা সেটাই আপনাদের মাধ্যমে মানুষের কাছে জানাতে চাচ্ছি এবং আমরা আশা করব সংবাদ মাধ্যম কাছ থেকে একটা মানবিক মুখ পাওয়ার, একটা সংবেদনশীল আচরণের, যাতে আমরা এই অবস্থা থেকে এই রাজ্যবাসীকে বেরিয়ে আসতে চাই। কিন্তু যারা জনরোষের কথা বলছেন, পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বিজেপির কোনো নেতা, কোনো কর্মী, কোনো প্রার্থী আক্রমণ কোনো কাউকে করেছেন এ ধরনের কোনো খবর নেই। যে ভাষায় বিজেপিকে আক্রমণ করা হয়েছে, যে ভাষায় বিজেপির ওপরে আক্রমণ চলেছে পরাজয়ের পরেও, তা কিন্তু সম্পূর্ণ নজিরবিহীন। আমি আবার বলছি, এ রাজ্যের 2,28,00,000 মানুষ আমাদের সমর্থন করেছেন, এ রাজ্যের মানুষ আমাদের বিরোধী দল বানিয়েছেন, এ রাজ্যের মানুষ এক সময়কার মেরুকৃত রাজনৈতিক শক্তি যাদের মধ্যে ছিল সেই কংগ্রেস এবং বামপন্থীদের সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিয়েছেন, অপ্রাসঙ্গিক করে দিয়েছেন। তাই আমাদের ভালো লাগুক আর না লাগুক, আমাদের রাজনীতিটাকে যেভাবেই তৃণমূল কংগ্রেস দেখতে চান, এ রাজ্যে 5 বছর যদি তারা সরকার পরিচালনা করতে চান, সেখানে কিন্তু একটা বিরোধী দলের প্রয়োজন আছে এবং আমাদের অস্তিত্বকে তারা অস্বীকার করতে পারবেন না। কিন্তু শুধু এই অস্তিত্বকে রেখে আমাদের কর্মীদের খুন হতে দেওয়া, প্রাণ হারানো এবং নিরপরাধ মানুষের উপরে এই যে আক্রমণ চলেছে, এই আক্রমণ বন্ধ হোক, এটাই আপনাদের মাধ্যমে আমরা কামনা করছি। মুখ্যমন্ত্রী তো, আমরা তো এটা বিজেপি কিছু নতুন করে দেখবার প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী তো স্পষ্টতই বলে দিয়েছেন কেন্দ্রীয় বাহিনী চিরকাল থাকবে না। তিনি পুলিশ যারা একটু নিরপেক্ষ ভূমিকা পালন করেছিলেন তাদেরও বলে দিয়েছেন, যারা বিজেপির হয়ে দালালি করছেন কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পর তাদের আমাদের সঙ্গে থাকতে হবে। একদিকে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, অন্যদিকে মুখ্যমন্ত্রীর দলের যারা নেতা আছেন, যারা একটু এদিক ওদিক হলেই হয়তো আজকে এই মঞ্চে যাদের দেখতে পেতেন, তারা তার থেকেও আরও চড়া ছড় তুলে দিয়েছেন। কারণ মুখ্যমন্ত্রী তো, আমি আবার বলছি, হঠাৎ প্যারাশুট করে নেমে আসা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তিনি একদম তৃণমূল স্তর থেকে বিপরীত পরিস্থিতিতে উঠে আজকে রাজনীতি, মানে রাজ্য রাজনীতির এই সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হয়েছেন। তিনিও সমস্ত কিছু জানেন। যারা বেশি যোগাযোগ রাখতেন, গভীর রাতে আমরা আছি বলে টেলিফোন করতেন, তাদের আক্রমণ আরও পরিশীলিত নয়, আক্রমণ আরও তীব্র। যেভাবে রাজ্যপালকে প্রতিনিয়ত আক্রমণ করে চলেছেন, রাজ্যপাল যে বলছেন এটা নতুন কথা কি? আমাদের একজন কর্মী এসেছেন, তাকে ফোন করা হলো আইসিকে, তিনি উত্তরে বললেন যে যাকে ছেড়ে দিতে বলছেন এর বিরুদ্ধে তো অনেক কমপ্লেন আছে। কিসের কমপ্লেন? বলছেন এর বিরুদ্ধে মদ গাঁজা বিক্রির জন্য কমপ্লেন আছে। তারপরে সেই তাকে গভীর রাত্রে অ্যারেস্ট করা হলো, 28 দিনের জন্য জেল কাস্টাডিতে চলে গেছে। আইসি বলছেন যে এর বিরুদ্ধে কমপ্লেন আছে মদ গাঁজা বেআইনিভাবে বিক্রির, আর তাকে যখন কেসে ফ্রেম করা হলো সেই কেসটা দেওয়া হয়েছে ডাকাতি। তো এই তো পরিস্থিতি। কোনো জায়গায় পুলিশ নীরব দর্শক, কোনো জায়গায় পুলিশ স্বীকার করছেন আমরা এদের কন্ট্রোল করতে পারবো না। থানায় যদি কারোর বিরুদ্ধে এফআইআর দাখিল করা হচ্ছে, সেই এফআইআর দাখিলের সঙ্গে সঙ্গে কাদের বিরুদ্ধে এফআইআর, কার মাধ্যমেই হোক, সে সিভিক ভলেন্টিয়ার্সের মাধ্যমেই হোক, সেখানকার কোনো পুলিশ কর্মীরা হোক, আজকে মুহূর্তের মধ্যে সেই অপরাধীরা নাম জেনে ফেলছেন, তাদের বাড়িতে আক্রমণ করছেন। কেন্দ্রীয় যে হোম মিনিস্টারের টিম এসেছিলেন, এইচএমের যে টিম ঘুরেছেন, তারা যে গ্রামে গেছেন রাত্রিবেলা নতুন করে, মানে আক্রান্ত গ্রাম হিসেবে তারা দেখতে গেছেন, মানুষের সঙ্গে কথা বলেছেন, তারা চলে আসার পরে রাত্রিবেলা আবার সেই গ্রামগুলোর উপরে আক্রমণ হয়েছে। 17,000-এর বেশি অভিযোগ আমাদের দলীয় দপ্তরে জমা পড়েছে এবং বহু মানুষ লিখে পাঠাতে পারছেন না। গ্রামের মানুষ সকলের কাছে হোয়াটসঅ্যাপ নেই, সকলের কাছে ঠিকমতো পাঠিয়ে দেওয়ার মতো সামগ্রী নেই, কিন্তু এই অভিযোগ বা ঘর ভাঙা কোথায় গিয়ে পৌঁছবে তা আমাদের জানা নেই। গ্রামের পর গ্রাম ভাঙা হয়েছে, জেসিপি নিয়ে মানুষের গ্রাম ভাঙছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেয়েছেন, বলছেন এই ঘর আমরা দিয়েছি, তারপরে তোরা বিজেপি করেছিস, এই ঘর ভাঙতে হবে, ঘর ভেঙে দিচ্ছে। বাড়ির মধ্যে ঢুকে কলকাতা শহরতলির বহু জায়গায় বাড়িতে চলে যান, এখনও আমরা দিচ্ছি কি একটু দেখিয়ে আসুন। যদিও দেখার পরে শেষ জানলাটুকু যেটা বাকি আছে ওটাও ভেঙে দেবে, কিন্তু তাও যান।
প্রত্যেক মানুষের তো লক্ষাধিক টাকার ক্ষতি। বাড়ির মধ্যে যা জিনিসপত্র আছে, একটু নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছেও গ্যাস থাকে, ফ্রিজ থাকে, টিভি থাকে, সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। একটা অদ্ভুত বিপরীত পরিস্থিতি, অভূতপূর্ব পরিস্থিতি। এই অভূতপূর্ব পরিস্থিতিতে অবস্থান বদল হতে পারে, সেটাই হয়তো হয়েছে। একটা হচ্ছে যে লকডাউন ঘোষণা হয়ে যাওয়ার পর যে মানুষদের সেকেন্ড ডোজ ভ্যাকসিন তারা কীভাবে ভ্যাকসিনেশন আমরা তো সরকারের কাছেই বলছি, এর অনেকগুলো গ্রে এরিয়া আছে। যে ঘোষণা আজকে করেছেন এবং আমাদের মুখ্য সচিব যে ঘোষণা করলেন, গাড়ি ঘোড়া সমস্ত বন্ধ থাকবে, আর যারা ভ্যাকসিনের সেকেন্ড ডোজ নেবেন কি ফার্স্ট ডোজ নেবেন তারা পৌঁছবেন সম্পূর্ণ নিজ দায়িত্বে। এই ব্যাপারটাই অত্যন্ত ফিশি। কি করে এটা সম্ভব? না, আমাদের বক্তব্য ছিল এই লকডাউন যখন প্রয়োজনীয় ছিল, আমাদের রাজ্যে সংক্রমণ যখন 20,000-এ পৌঁছে গেছে, 20,000 অতিক্রম করছে, নিঃসন্দেহে ভয়াবহ অবস্থা। যতটা ভয়াবহ তার থেকে বেশি কিছু মানুষের কল্যাণে, সংবাদ মাধ্যমের কল্যাণে মানুষ আরও আতঙ্কিত, বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা আরও ধোয়া দিচ্ছেন। মানুষ যে অবস্থায় ছিলেন আরও আতঙ্কিত হয়ে পড়েছেন। তো সে জায়গায় দাঁড়িয়ে যদি 2-3 দিন আগে লকডাউনটা করা যেত তাহলে হয়তো করোনার বিরুদ্ধে লড়াইও সেটা ভালো হতো, এবং তার সঙ্গে সঙ্গে এই যারা আক্রান্ত হয়েছেন, এই এখনও যে সন্ত্রাস হয়েছে, তাদের কিছু মানুষের জীবন, কিছু মহিলা মলেস্টেশনের না হওয়া থেকে তারা হতে পারতেন। কারণ গতকাল রাত্রেও একই ঘটনা ঘটেছে কতগুলি পুরুষশূন্য গ্রামে। লাগাতার এই ঘটনা চলছে। আমাদের একজন কর্মী গতকাল মারা গেছে, হয়তো তিনি প্রাণে বেঁচে যেতে পারতেন। এই যদি তাহলে নিয়েই তো এখন রাজনীতি চলছে। রাজ্যপাল কাঁদলেন আর রাজ্যপাল অনুভূতি প্রবণ। আপনি গেলে আপনিও কাঁদবেন পরিস্থিতিতে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যবস্থা হচ্ছে আপনারা যাচ্ছেন না। রাজ্যপাল গেছেন বলে রাজ্যপালের কারণেই কিছু মানুষ, অন্তত পশ্চিমবঙ্গবাসী, দু একটি বিচ্ছিন্ন কিছু ঘটনার চিত্র দেখতে পাচ্ছেন, মানুষের অবস্থানটা বুঝতে পারছেন। বাদবাকি তো প্রত্যেকে যাওয়া বন্ধ করে দিয়েছেন। আপনারা যদি এখন কেউ অনুরোধ করে বা সংবাদ মাধ্যম কি স্বতঃপ্রণোদিত হয়ে আজকে গোসাবায় যাবেন, সন্দেশখালিতে যাবেন, হিঙ্গলগঞ্জে যাবেন, স্বতঃপ্রণোদিত হয়ে কেউ কি হাড়োয়ায় যাবেন, ভাঙড়ে যাবেন, কেউ কি নানুরে যাবেন, কেউ কি দুবরাজপুরে যাবেন, বিজেপি প্রার্থী জয়ী হবার পরও খানাকুলের দৃশ্য কেউ দেখতে যাবেন, কেউ পুরসুরায় যাবেন, কেউ আসানসোল পাণ্ডবেশ্বরে যাবেন, কেউ তো যাচ্ছেন না। আমরা তো আবেদন করছি, অতীতে আরও যাওয়া যেত না? আজকে এই ইলেকট্রনিক মিডিয়ার যুগে আজকে তাও মানুষ প্রত্যন্ত গ্রামের ঘটনা জানতে পারেন। যেভাবে বাঘ বেরোলে একদম প্রত্যন্ত গ্রামের ছবি, বাঘের ছবি আপনারা নিয়ে আসেন, সেখানে এত মানুষ যাদের জীবনটাকেই লকডাউন করে দেওয়া হয়েছে 2 তারিখ রাত্রি থেকে, তাদের জীবনে তো লকডাউন চলছেই, খাওয়া নেই, রোজগার নেই। বহু মানুষ বাজারের থেকে টাকা নিয়ে ব্যবসা করেন, বাজারের থেকে টাকা নিয়ে প্রতিনিয়ত সন্ধ্যাবেলা সেই টাকা ফেরত দেন, আজকে তাদের সর্বস্ব চলে গেছে। বহু মানুষ এই যে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে পানের চাষ করেন, তাদের সম্পূর্ণ পানের বরজ ধ্বংস করা ফেলা হচ্ছে। এই আক্রমণ, এই প্রতিহিংসার রাজনীতি আমার মনে হয় এর আগে কোনো রাজ্যে হয়েছে বলে জানা নেই। বেনারসির 3 অধ্যায়, রাজঘরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, সাহা টেক্সটাইল।